চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ২৪। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশে বেঞ্চিতে বসে আছে ওহি এবং নওশাদ। রোদ ঝিমিয়ে বিকেল প্রায়। প্রকৃতিও বেশ চুপচাপ। নওশাদ তাকিয়ে আছে ওহির দিকে। চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি। ভেতরে অনুভূতিরা অধৈর্য, উৎকণ্ঠিত। কিন্তু সে ওহিকে সময় দিল, নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য। ওহি দীর্ঘক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা যায় না, পরিস্থিতির চাপে তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না। ওহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আস্থা ধুলো পড়ে ধোঁয়াশায় হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট ১০ পর ওহি মুখ খুলল। কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো, ছোটবেলা থেকেই আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল। সে উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গেছে বড় বিপর্যয়। আমার বয়স তখন ৭ কিংবা ৮ হবে। বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি। অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটল আমাকে গৃহান্তরের মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হলো হোস্টেলে। জীবন বোঝার আগে যৌনতার লালসার শিকার হব, তা হয়তো কারো জানা ছিল না। হোস্টেলের পর্যবেক্ষণ করতে এক মামা ছিল। সে সব বাচ্চাদের আদর করত, আমাদের চকলেটও দিত, কোলে নিয়ে ঘুরতো। আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম। ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণে মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে। আমি বিকেলে হোস্টেলের পিছনের দিকে বাগানে খেলছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়ে নিজের আপন মনে হাবিজাবি এঁকে খেলায় মত্ত ছিলাম। এর মাঝে সেই লোকটা এলো, যে সব বাচ্চাদের আদর করত। তথাকথিত নিয়মে সে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত না। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল। আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন। আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত, তখন অনুভব করলাম আমার আমার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার চোটে চোখে টলমল করলো, অশ্রুদের ভিড় জমে গেল। আমি উফ শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা ব্যথা। মামা বিদঘুটে হেসে বলল, আদর করলে একটু ব্যথা লাগবেই। মামা তো তোমাকে আদর করছি। আমি তবুও কিছুটা মুচড়ামুচড়ি করছিলাম। অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর। আমার ছোট্ট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয়। সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে। তারপর বাগানের মালিক কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামল ওহি। অদ্ভুতভাবে নওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই ওহির চোখে, অথচ তার কণ্ঠনালী কাঁপছিল। ওহি মাথা নিচু করল। ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মুচড়াচ্ছিল। তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বোঝার বাকি রইল না নওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিবস্ব কণ্ঠে বলল, আজ না হয় থাক, অতীত না হয় অতীতই থাকুক। ওহি হাসল, তাচ্ছিল্য করে বলল, ঘৃণা হচ্ছে তাই না আমার ওপর? হওয়াটাই স্বাভাবিক। ওহির কথার ধরনে হতবিহ্বল নওশাদ তাজ্জব হয়ে বলল, কি বলছেন? আপনার খারাপ লাগছে বিধায় না করছি। ওহি হাসল, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারেনি এসব কথা। কেবল আমি আর আমার ওই আল্লাহ জানতো আমি যে কি লুকিয়ে বেঁচেছিলাম। আজ যেহেতু বলা শুরু করেছি, তাহলে বলি। কথাটা যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল, যা ছুঁতে পারল নওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনছি, তবে আপনি বলুন। ওহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো, সেদিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করত, কিন্তু কখনো এমন ব্যথা দেওয়ার আদর তো করতো না। সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি মালি কাকা এলেন আমার ঘরে, আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসে আমার পাশে হাঁটু ভেঙে বসলেন। তার চোখে মুখে কি যেন একটা হাবভাব। সে আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বললেন,
তোমার সাথে ফজলু কিছু করেছে? আমি এক ঝটকায় বুঝে ফেললাম কাকা বিকেলে সে ঘটনার কথা বলছে। আমি ভয় পেয়ে গেলাম। অনবরত ডানে বামে মাথা নাড়তে নাড়তে বললাম, না। মালি কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তক্ষুনি। আমার ছোট্ট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়ের হানা দিল। সেই ঘটনার ৩ দিন পরের কাহিনী। আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পেছনের বারান্দায় গেলাম, যেটা আমার অভ্যাস ছিল। সেখানে হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল। আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। তার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে, কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতবম্ব। ভেতরের দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলে খালা দৌড়ে এসে ধরে ফেললেন আমায়। মামার চোখে তখন উপচে পড়া লালসা। মামার লালসাকে সায় দিলেন খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেনটা খুলে দিলেন। একজন মহিলা, যার কন্যার বয়সী হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল ওহির। তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। নওশাদও আবিষ্কার করল তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশ বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠেছে অনুভূতিরা। ছোট একটা মেয়েকে কিনা ছাড় দেয়নি। সে চাইল ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু সে তা করল না। কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে। নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে। তাই নওশাদ নিজেকে সংযত করল। কাঁদতে দিল ওহিকে। ওহি কাঁদল। পাহাড়ের মতন অটল ওহি নিমিষেই গলে জল। কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো, সে ভিজে কণ্ঠে বলল, নওশাদ, জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ কিছু ঘটতে গিয়েও ঘটেনি। আমার চিৎকারে মালি কাকা ছুটে এসেছিল। হইচই শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। অতঃপর ম্যামরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা, মানুষ জানলে আমায় নোংরা বলবে, তাই যেন কাউকে না জানাই। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই। কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মিছে অজুহাত দিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে। তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে পরিণত করলো। কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভেতরটা। এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না। মাঝে সাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগতো। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নওশাদ চুপ, নিরুত্তর। ওহি ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুটা ক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়ালো ওহি। ক্ষীণ স্বরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদঘুটে ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনিই বললেন। সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবেসেছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না। আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি। ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করে ওহি পা বাড়ল নিজ গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, কি আশ্চর্য! আপনি আমার ভালো চাইলেন, অথচ আমায় চাইলেন না। কথার মাঝে কে যেন একটা ছিল, যা থামিয়ে দিল ওহির পা। পিছুটান তো ওহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে সেই পিছুটান? চিত্রার কোচিং শেষ হতে সন্ধ্যা নামল প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনল আর হেলতে দুলতে হাঁটা ধরল নিজের বাড়ির পথে। কিছু দূর যেতেই তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটা এখানে থাকার কথা না। যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নিবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকলো। চিত্রাও কি যেন মনে হলো, সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করলো। বেশ কতগুলো নোংরা গলি, ভুতুড়ে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া! চিত্রা হতভম্ব আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে। সভ্য সমাজে অসভ্য স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরেই চলে এসেছে সে। তার বুঝতে বাকি রইল না চিত্রার।
চিত্রা বেশ অবাক হয়েছে অমন মানুষকে এরকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরা উপশিরায়। তন্মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, কি সুন্দরী, দাম কত তোর? কিশোরী চিত্রা আরো খানিকটা ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগায়। পেছন থেকে মাদক খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটা বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা চোখ মুখ বন্ধ রেখে যেন ছুটে চলল। কতটা দৌড়েছে তার জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সমর্থের দেহর সাথে ধাক্কা খাওয়ার পর। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ করে রে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটার কথায় চোখ মেরে তাকালো চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করল, একটু পানি দিন বাহার ভাই। চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার। দ্রুত পায়ে পাশের দোকান থেকে পানির বোতল কিনে আনলো। চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল। চিত্রা ডানে বামে না দেখে ঢক ঢক করে বেশ খানিকটা পানি পান করলো। অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বাহার ভুরু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে? হাঁপাচ্ছিলে কেন? চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করল। তারপর বেশ ভাবুক স্বরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? ধুলো পড়েছে চেহারায়, আর আমরা মুছছি আয়না। আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি। রহস্য রেখেই আজকের পর্ব শেষ। দেখা হচ্ছে আগামী পর্বতে, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর এখনো যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।